আসসালামু আলাইকুম। শুভ দুপুর। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেকেই প্রশ্নের উত্তর জানতে চাচ্ছেন একে একে, সুতরাং আমি বললাম একটু লাইভে আসি। প্রথম দিকে হয়তো অনেকে একটু টেনশন আছেন, সেটার জন্য চিন্তা করলাম একেবারে লাইভে এসে উত্তর দিয়ে দিই, এটা ভালো হয়। তো আজকে আল্লাহর রহমত আমাদের সকলের এই যে কাঙ্ক্ষিত পরীক্ষাটি সমাপ্ত হলো, এবং আপনারা যারা বর্তমানে লাইভে আছেন একটু শেয়ার করবেন, এবং যারা পরীক্ষা দিয়েছে তাদেরকে মেনশন করবেন। অন্ততপক্ষে তারা কিছুটা জানতে পারবে। তো দেরি না করে দ্রুত মেনশন করে দিবেন এবং শেয়ার করে দিবেন। আমরা দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হয়েছেন, শরীফ বুইয়ান, মুনতাসির, আব্দুল্লাহ মুনতাসির এবং হুরে জান্নাত উর্মি, এবং আমরা দেখতে পাচ্ছি আরো অনেকে যুক্ত হয়েছেন। এবং আহ, আমরা দ্রুত যুক্ত হয়ে যাব ইনশাল্লাহ। আজকে প্রশ্নের সমাধান নিয়ে টুকটাক আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। এই যার যার বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন, ঠিক আছে? যারা বর্তমানে লাইভে আছেন গ্রুপের মধ্যে শেয়ার করে দিবেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকে যুক্ত হয়েছে। আচ্ছা, সাউন্ড ঠিকঠাক আছে কিনা এবং ফোকাস ঠিক আছে কিনা রাকিব সাহেব শেয়ার করে দিবেন। এবং যারা যারা আছেন, ফারহান সামি স্যার, ওয়ালাইকুম সালাম। তামান্না আলম তন্নি, আশা করি আল্লাহ রহমত আল্লাহ আপনাকে আহ, সহায়তা করেছেন। কারণ অনেকেই আমরা জানি অনেক অ্যাক্সিডেন্ট নিয়ে, দুর্ঘটনা নিয়ে এবং অনেক ব্যস্ততা নিয়ে, অনেক সমস্যা নিয়ে কিন্তু আজকে পরীক্ষা দিতে গেছে। আল্লাহ তালা তাদের সকলের চেষ্টা এবং পরিশ্রমকে কবুল করুক। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম শাহ আলম সাগর, নাজিফা ভাইয়া, ওয়ালাইকুম সালাম, এবং এমডি ইউসুফ ফারহান, নাজিফা তাসনিম। আচ্ছা, কেউ আপনারা তো মেনশন দিচ্ছেন না, মেনশন দিতে হবে। তো মেনশন না দিলে আমি বুঝবো কেমনে, কারণ আমি অলরেডি আরেকটাতে চলে যাবো এখন। আচ্ছা, আনিকা আমাদের সাথে যুক্ত হয়েছেন। এরপর আমরা দেখতে পাচ্ছি আহ নাজিফা। আচ্ছা স্যার, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আচ্ছা, প্রথমে একটু বলে রাখি, আমাদের যে টর্নেডো শিট, ঠিক আছে, আমাদের যে টর্নেডো লিখিত শিট, এটা থেকে 100%ও বলবো না, 90%ও না, 80%ও না, 70%ও না। কিন্তু একটা কথা হচ্ছে, কিছু জিনিস যখন আপনার সরাসরি কমন পড়ে, ধরলাম সেটা 40% বা 50%, তাহলে আপনার আর বাকি প্রশ্নগুলা আপনার বুঝটা বা আনসার করা যাবে, ঠিক আছে? এটা অবশ্যই করা যাবে, কারণ এটা হচ্ছে একটা শিট। শিট থেকে আপনি কখনো 100% আশা করতে পারবেন না, এটা আমি আগেই বলে দিছিলাম। তবে আপনার প্রিপারেশন নেওয়ার পথে, আপনার কনফিডেন্সটা গ্রো আপ করার পথে কিন্তু এই শিটগুলো কিন্তু খুবই কার্যকর ভূমিকা পালন করে। কারণ আমরা তো যেমন তেমন শিট রেডি করি নাই, ঠিক আছে? অন্তত পক্ষে আপনার সাহসটাকে বৃদ্ধি করছে, এবং কিছু জিনিস সরাসরি কমন পাইছেন, ঠিক আছে? সেটা ধরলাম 40% বা 50% বা 60%, আমি তো এখনো দেখি নাই, শিটটা দেখি নাই। তো এখন কথা হচ্ছে, আবার অনেকে এসে বলবে আমার বই থেকে 90%, 100%। ভাই, বই থেকে না পড়ে কার থেকে পড়বে? বই তো দুনিয়াদারি একটা বই, এটা সাগর, এটা তো পুরো বিয়ার এক, ঠিক আছে? প্রিভিয়াস কোয়েশ্চেন সব এখানে, কথা বুঝে নিয়েন। আবার কি বলে যে আপনার এই যে কি বলে, সমস্ত অসম্ভাব্য প্রশ্ন এখানে পুরো দুনিয়াদারি তুলে দিছে। তো বই থেকে কমন না পড়ে কার থেকে পড়বে? এটা তো সামান্য শীট একটা, 88 পাতার, 86 পাতার একটা বইয়ের সাবজেক্টের সমানও কম। তো আমার একটু অবাক লাগে যে শীটের সাথে মানুষ বইয়ের তুলনা করে। এটা একটা জিনিস বুঝতে হবে আপনার, শীট থেকে সব কমনও আসবে না, আবার শীটের মধ্যে সবকিছু পাবেনও না। শীট হচ্ছে এমন একটা জিনিস, আপনার যে মেধাটাকে, আপনার এই যে প্র্যাকটিস, এটাকে আরো একটা স্মুথ করবে, এটাই। কারণ পরীক্ষার আগে এত বড় বড় বই আসলে পড়ার সুযোগ থাকে না, সেজন্যই মূলত শীটগুলো আসা, ঠিক আছে? যেমন আমাদের প্রিলি সময়ে একটা বিষয় হচ্ছে কি, এই যে এত বড় বড় বইগুলা রিভিশন দিতে গিয়ে অনেক কষ্ট হয়ে যায়। সেজন্য আমাদের যখন প্রিলি বুলেট শিট হাতে যখন আসলো, সবাই 2 দিনের মধ্যে রিভিশন দিতে পারতেছে, 3 দিনের মধ্যে রিভিশন শেষ, 84টা কমন পড়লো। ভালো হইলো না নাকি খারাপ হয়েছে? অবশ্যই ভালো হয়েছে, কারণ এটা হচ্ছে মাত্র 68 পাতা, ঠিক আছে? আর আপনার বই হচ্ছে 1000, 1500 পেজ। এত বই আলগানোর টাইম আছে? এরকম আল্লাহর কাছে দোয়া করবেন যেন সুস্থ থাকি, প্রতি বছর এরকম গুরুত্বপূর্ণ শীটগুলো আপনাদের সামনে চলে আসবে, যারা সামনে পরীক্ষা দিবে আর কি। আচ্ছা, যাই হোক, এখন আসি আমরা কথা বলবো এখন। অ্যাডভোকেট বাবলু আমাদের সাথে যুক্ত হয়েছেন।
আলহামদুলিল্লাহ স্যার এক্সাম ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ শুকরিয়া। আমি মনে করি আমাদের এই লিগেল হিউমার সদস্যরা এই এক্সামের মধ্যে ফেল করার কথা নয় আর কি, খারাপ করার কথা নয়। তো আমি চলে যাচ্ছি আপনার প্রতি গ্রেটিটিউড ভাই, আলহামদুলিল্লাহ। আনিকা এবং শারমিন আব্বাসী, আলহামদুলিল্লাহ আপনাদের বিজয়, আপনাদের ভালো হওয়া, ভালো কিছু দেখে সত্যিকার অর্থে আমরা খুশি হই, আমাদের ভালো লাগে, এটা আমাদের ভিতর থেকে ভালো লাগে, ঠিক আছে। ওকে, তো এখন আমরা একটু দেখব, প্রশ্নের দিকে চলে যাই, কেমন, প্রশ্নের মধ্যে চলে যাই। আমি আর কোনো কমেন্ট পড়তেছি না। ওকে, তো প্রথম প্রশ্নটা হচ্ছে দ্য কোড অফ সিভিল প্রসিডিউরের আপনার কি বলছে, দেখেন দ্য কোড অফ সিভিল প্রসিডিউরের রুল অর্ডার 1 রুল 10 এর আলোকে আপনার মোকদ্দমার যে কোনো পর্যায়ে আদালত কর্তৃপক্ষসমূহ অর্থাৎ পক্ষসমূহকে কর্তন বা সংযোজন করতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার অর্ডার 1 এর রুল 10। এখান থেকে কতবার বলেছি, লাইভে বলেছি, ক্লাসে বলেছি, এখান থেকে প্রশ্ন আসবে, বরাবর আসছে। তাহলে এটা না পারার কিছু নেই। এখানে নাম্বার দিছে 10 এবং আপনার পুরো 10টাই করতে হবে। একই সাথে আপনার সংযোজনের বিষয়টা আপনি এখানের মধ্যে যেহেতু রুল 10 এর আলোকে বলছে, তাহলে আপনার ভুল বাদীর নামে মোকদ্দমা, আবার বাদীকে করলে কি হয়, নোটিশ দিতে হয়, এই বিষয় সবগুলো এখানে নিয়ে আসতে হবে। দেন আপনি 7 থেকে 8 পাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা 2 নম্বরটা একটু দেখেন, মানে একের কত গেল, খ নাম্বারটা একটু দেখেন। বলা হচ্ছে বাদী সত্য মোকদ্দমার দাবিতে সত্য ঘোষণার দাবিতে এত তারিখ একটা মোকদ্দমা দায়ের করেন, যা উভয় বিবাদীর বিরুদ্ধে একতরফা ডিক্রি প্রদানের নিষ্পত্তি হয়। মানে একতরফা ডিক্রি প্রদানের নিষ্পত্তি হয়, এক্ষেত্রে বিবাদীর প্রতিকার কি, বিবাদীর প্রতিকার যা যা আছে, যেমন বিবাদীর প্রতিকার দেখেন অর্ডার 9 এর 6 অনুসারে আপনার 13 আছে, 13 এ আছে। আবার বলা হচ্ছে একতরফা ডিক্রি প্রদান করলে সেটার বিরুদ্ধে আবার আপিল হয়, কেমন, আপিলের বিধান আছে। হ্যাঁ, একতরফা ডিক্রির বিরুদ্ধে আপিল কোথায়, 96 ধারা কত, 96। আবার প্রতারণামূলক ভাবে ডিক্রি নেওয়া হয়েছে বলে আপনার মোকদ্দমাও করতে পারে, রিভিউ করতে পারে। ওকে, রিভিউ করতে পারে। যদি ওই ডিক্রির বিরুদ্ধে আপিল না চলে বা আপিল চলে না, তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে রিভিশন করা যাবে। কি করা যাবে, রিভিশন করা যাবে। তার মানে এই খতে আপনি সব বিধান নিয়ে আসতে পারেন, ঠিক আছে। ওকে, এখন আসি আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাই। 2 নম্বর প্রশ্নের মধ্যে কি বলছে দেখেন তো একটু, বলছে কোন বিষয়সমূহ অন্তর্ভুক্ত করে আরজি মুসাবিদা করতে হয়। তাহলে অর্ডার 7 এর রুল 1 এর মধ্যে এখানে বিষয়গুলো একটু উল্লেখ করে দিবেন, কি কি, বাদী বিবাদীর ঠিকানা, নাম, এই সেই, আদালতের মোকদ্দমা, কাজ অফ অ্যাকশন, তারপর হচ্ছে বাদী বিবাদী যদি অপকৃতস্থ হয়, পাগল হয়, সেই সম্পর্কে বর্ণনা, এগুলো থাকবে, ঠিক আছে। এগুলোতে আপনাকে অন্তর্ভুক্ত করতে হবে। তবে প্রাসঙ্গিক বিধান এখানে 7.1 দিতে পারেন, তারপর হচ্ছে আপনার 7.2 দিতে পারেন। এরপরে আপনার কত আসবে, অথবা মোকদ্দমা দায়েরের ক্ষেত্রে কি কি দলিল অন্তর্ভুক্ত করতে হয় সেই কথাগুলো নিয়ে আসতে পারেন, 14-15, ঠিক আছে। তবে মূল টার্গেট হচ্ছে আপনার অর্ডার 7 এর রুল 1, ওই পুরো বিধিটাই তুলে দিছে আর কি। ওকে, এটা আপনাকে আনসার করতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে মামলা দায়েরের পরবর্তী, এটা একটু কঠিন করছে আপনাদের, যে মামলা দায়ের পরবর্তী ঘটনা প্রবাহ আর্জিতে বাদীর দাবি কিন্তু সুস্পষ্ট প্রতিক্রিয়াকে প্রভাবিত করতে পারে কিনা, অবশ্যই পারে, ঠিক আছে। এটার বিধানটা আপাতত পরে বলবো। এটার বিধানটা হচ্ছে এখান থেকে, এটা টাফ করে দিছে আপনাদের, একটা প্রশ্নের ভিতর থেকে দিছে, ঠিক আছে। অর্থাৎ এটার নাম্বার কত, আবার এটার নাম্বার হচ্ছে 5। তার মানে আপনি প্রভাবিত করতে পারে বলে আনসার করবেন, প্রভাবিত করতে পারে বলে কি আনসার করবেন। তাহলে দুটো থেকে একটা আপনি দেওয়ানি আনসার করলেন, আমি যতটুকু মনে করি। এরপর হচ্ছে 3 নম্বরে চলে যাই। 3 নম্বর কয়ের মধ্যে কি বলছে আপনার, কি বলছে যে এসআর অ্যাক্টের, বারবার বলেছিলাম যে কি 22 থেকে প্রশ্ন আসবে, চোখ বন্ধ করে বলেছিলাম, বরাবর আসছে, ঠিক আছে। আবার আপনাদেরকে এই যে ক্ষয়ের মধ্যে, শীটের মধ্যে আছে, সবগুলো আছে। এই যে খ না, এটার মধ্যে 43 এর মধ্যে আছে ঘোষণামূলক ডিক্রির ফলাফল। তাহলে এটা হচ্ছে আপনার আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা, পুরোটা আলোচনা করতে হবে। কারণ নাম্বার দেখেন, নাম্বার এটাই কিন্তু 5+3, তার মানে এখানে আপনার যে নিখুঁত, যুক্তিসঙ্গত, আপিল আদালতের মাধ্যমে সংশোধনযোগ্য, এই জিনিসগুলো লিখবেন। লিখার পরে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে কয় ক্ষেত্রে ডিক্রি প্রদান করবে না, 2 এক ক্ষেত্রে ডিক্রি প্রদান করবে, সেটা হচ্ছে আপনাকে আলোচনা করতে হবে, কেমন। এর পরবর্তী চলে যাবেন ধারা 43-এ, যে 43 এর মধ্যে কি বলছে, ঘোষণামূলক ডিক্রির যে একটা ডিক্রি দেয়, এটা কাদের উপর বাধ্যকর। তাহলে আমরা জানি সেটা হচ্ছে মোকদ্দমার পক্ষদ্বয়ের উপর বাধ্যকর, প্রতিনিধির উপর বাধ্যকর, ট্রাস্টির উপর বাধ্যকর। এই 3টা জিনিস আছে এখানে 43 এর মধ্যে, ঠিক আছে। এটা শীটের মধ্যে আছে, দেখবেন। ওকে, তাহলে 1-3 এর খ
খ গেল। এরপরে হচ্ছে আমরা দেখবো যে কি নিরোধক প্রতিকারের পদ্ধতি। নিরোধক প্রতিকারের পদ্ধতি এটা হচ্ছে আপনারা পারেন। এটা কোনটা প্রশ্ন নম্বর কত 3। দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877-এর নেগেটিভ যে ইনজাংশন রয়েছে, প্রতিকার রয়েছে, সেগুলো প্রদানের পদ্ধতি সমূহ কিভাবে দিতে হয়, কিভাবে প্রদান করতে হয়। তাহলে বলা হচ্ছে আপনার 5 ধারার কথা নিয়ে আসবেন, তারপর হচ্ছে আপনার 52 ধারা থেকে ধারাগুলো মেনশন করে দিয়ে জাস্ট লিখবেন পদ্ধতিগুলো কিভাবে দেয় আদালত। হ্যাঁ, এটা হচ্ছে অর্ডার আপনার 39-এর 1, 2 এগুলো চলে আসবে। কেমন? এগুলার 1, 2 অর্ডার 39-এর কি 1, 2 5-এর কথাও আনতে পারেন। 52-এর মধ্যে যে অস্থায়ী নিষেধাজ্ঞার কথা আছে নিরোধকমূলক, এবং কি আছে না করার জন্য না, তার মানে 54 ধারার কথা সামান্য নিয়ে এসে এগুলো আলোচনা করতে পারবেন। ঠিক আছে, ওকে গেল 3-এর প্রশ্নটা গেল। এরপর হচ্ছে আমরা দেখব 4-এর প্রশ্ন। 4-এর মধ্যে কি আসে 3-এর, আচ্ছা 3-এর মধ্যে লাস্ট একটা প্রশ্ন আসে, দেখেন ওয়াই একজন সেবিকা জেড আপনার জেডের মালিকানাধীন ক্লিনিকে 3 বছরের জন্য সেবা করার জন্য চুক্তিবদ্ধ হয়। 1 বছর করে গিয়ে সে না করলে সেটা ভিন্ন কথা, কিন্তু প্রতিদ্বন্দ্বী কোনো প্রতিষ্ঠানে যদি সে যায়, এই মুহূর্তে সে 57 ধারায় নেতিবাচক নিষেধাজ্ঞা চাইতে পারে। ঠিক আছে, যদিও এই চুক্তির মধ্যে দুটো অপশন নাই। ঠিক আছে, আমরা জানি যেই চুক্তির মধ্যে আপনার দুটো কি থাকে, অংশ থাকে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। তাহলে পজিটিভটা করতে না পারলেও, মানে হাবুদকটা করতে না পারলেও নাবুদকটা না করার জন্য আদালত থেকে নেতিবাচক নিষেধাজ্ঞা চাইতে পারে। বুঝতে পারছি? তাহলে বলা হচ্ছে এখানের মধ্যে সে জেডের প্রতিকার হচ্ছে 57 ধারা অনুসারে সে কি চাইতে পারে, আপনার নিজের প্রতিষ্ঠানে না করলেও অন্য কোনো প্রতিষ্ঠানে যেন সেবা দিতে না পারে, সেজন্য সে নেতিবাচক নিষেধাজ্ঞা চাইতে পারবে। ঠিক আছে, চাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। এরপর হচ্ছে, আচ্ছা লাইভ দেখা যাচ্ছে, নুরাই মাহরুফা ফ্রিন এবং মিনহাজুল ইসলাম, এই আপনারা মেনশন দিচ্ছেন না কেন? মেনশন দেন, যাদের আপনারা যারা সাথে গিয়েছে মেনশন দেন, একটু রিল্যাক্স হোক, অন্তত পক্ষে কিছুটা জিনিস দেখে হলেও। ঠিক আছে, আচ্ছা আমরা 4 নাম্বার প্রশ্নে চলে যাব। কয় নাম্বার প্রশ্নে? 4 নাম্বার প্রশ্নে চলে যাব। এফআইআর, জিডি এন্ট্রি, ইউডি মামলার মধ্যে পার্থক্য নিরূপণ করুন। তাহলে পার্থক্যটা আপনি এভাবে এফআইআর, জিডি, ঠিক আছে, এরপর হচ্ছে ইউডি এভাবে লিখতে পারেন। ঠিক আছে, এফআইআর হচ্ছে আপনার থানার মধ্যে যেটা রুজু করা হয়, আর জিডির মধ্যে হচ্ছে যেটা অন্তর্ভুক্ত করা হয়, পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা অন্তর্ভুক্ত করে যখন কোনো তদন্ত পরিচালনা করতে যায়, জিডি এটাও আছে আমাদের শিটের প্রথম দিকে আছে, এফআইআর, জিডি। ইউডিটা হচ্ছে নাই, ইউডিটা হচ্ছে আপনারা 174 থেকে পড়েছিলেন। ঠিক আছে, সারা বছর এটা পড়েছিলেন। ইউডি মানে হচ্ছে আনন্যাচারাল ডেথ কেস। কি কেস? আনন্যাচারাল ডেথ কেস। ঠিক আছে, তো এখানের মধ্যে পার্থক্যটা লিখে দিলে কত নাম্বার আছে এখানে, যেমন 5 নাম্বার আছে, তাহলে সবাই এভারেজ 3, 3.5, 2 এরকম পেতে পারেন আর কি। এটা যত ভালো লিখেন না কেন 3-এর উপর নাম্বার দিবে না। ঠিক আছে, ওকে। এখন আসি আমরা কখন একটি ইউডি কেস এফআইআর এর রূপান্তর হয়। তো আমরা জানি একটা বিষয়, দেখেন প্রথমত যখন কোনো একটা মৃত্যুর কারণ সম্পর্কে কি থাকে, অজ্ঞাত থাকে, মৃত্যুর কারণ সম্পর্কে সন্দেহ থাকে, তখন সেটা কিন্তু ইউডি কেস হিসাবে কি হয়, ডায়েরিতে অন্তর্ভুক্ত হয়। ইউডি মানে আনন্যাচারাল ডেথ কেস, অপমৃত্যু মামলা বলা হয়, কারণ এই মামলার কারণ সম্পর্কে পুলিশে এখনো নিশ্চিত হতে পারে নাই, কিন্তু কখন সেটা এফআইআর হয়, এফআইআর পরিণত হয়, বলা হচ্ছে মৃত্যুর পেছনের যে অপরাধ সমূহের যদি কোনো কারণ উদ্ঘাটিত হয়, ঠিক আছে, বা অপরাধীকে সেটা বুঝতে পারে। দ্বিতীয়ত বলা হচ্ছে এই ইউডি কেসের পরে যদি ওই আমরা পড়ছিলাম না 174 এর মধ্যে যদি মৃত্যুর কারণ সম্পর্কে সন্দিহান থাকে, তাহলে আবার নিকটতম সিভিল সার্জনের নিকট পাঠাবে, ঠিক কিনা? এই সিভিল সার্জনের নিকট পাঠায় কিসের জন্য? পোস্টমর্টেম রিপোর্টের জন্য। পোস্টমর্টেম রিপোর্টটা আসার পরে বলা হচ্ছে যদি বুঝতে পারে যে এটা অপমৃত্যু নয়, এটা একটা হত্যা, তাহলে সেই ক্ষেত্রে বলা হচ্ছে এফআইআর সেটা কি লিস্টেড করবে, কি করবে, অন্তর্ভুক্ত করবে এজাহারের মাধ্যমে। এফআইআর এর যে পুলিশ ফর্ম আছে, বিপি পুলিশ ফর্ম, ওটাতে ওই ইউডি কেসের ডায়েরি থেকে আপনার এফআইআর নিয়ে আসতে পারবে। তাহলে আমরা কি কি দেখেন, প্রথমত হচ্ছে যদি এই যে মৃত্যুর পেছনের কারণটা কি এটা বুঝতে পারে। দ্বিতীয়ত বলা হচ্ছে কোনো পোস্টমর্টেমের রিপোর্টে, মানে হচ্ছে এই যে আমাদের ময়না তদন্তের রিপোর্টে যদি বুঝতে পারে এটা অপমৃত্যু নয়, এটা কোনো আত্মহত্যা নয়, এটা হত্যা। এইটা আরেকটা বলা হচ্ছে যখন তদন্তকারী অফিসার সাক্ষ্য প্রমাণে বুঝতে পারে যে এটা হত্যা সংঘটিত হয়েছে। যেমন আমরা যদি একটা কথা বলি যে কোনো ব্যক্তি যদি গলায় ফাঁস দিয়েছে, এটা
তদন্তকারী পুলিশ অফিসার খবর পেয়েছে, গেছে, যাওয়ার পরে দেখা যাচ্ছে আসলে সেটা ফাঁস দিয়ে আত্মহত্যা নয়, তাকে কিন্তু কি করছে, হত্যা করেছে। সুতরাং সেটা এফআইআর এর রূপান্তর হয়। এই কথাগুলো টুকটাক কথাগুলো লিখবেন, আর কোনো কথা নেই, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা চলে যাব বি এর মধ্যে, 4 বিয়ে। পি এর মৃতদেহ স্বয়ং কক্ষে পাওয়া যায়। পি এর কয়েকজন আত্মীয় এফআইআর দায়ের করে উল্লেখ করে যে পি কে কয়েকজন অজ্ঞাত দুষ্কৃতকারী জানালার বাইরে রড দিয়ে কি করে হত্যা করেছে। সেম প্রশ্ন প্রায় এটা। কেমন দেখেন একটা বিষয়, যেহেতু পি এর মৃতদেহ স্বয়ং কক্ষে পাওয়া যায়, প্রথমত এটা ইউডি কেস হিসেবে কি হতে পারে, অন্তর্ভুক্ত হতে পারে, ইউডি কেস, এটা আপনি লিখবেন। ঠিক আছে, এটাতে কিন্তু কোনো ধরনের নালিশ ফালিশ বলে নাই, সংক্ষিপ্ত আপনার বক্তব্য জানতে চাচ্ছে। তো এখন তারা এসে, আত্মীয়রা এসে বলতেছে বাইর থেকে কেউ একজন রড দিয়ে মারছে, দেখেন তাহলে সেটা বলে এই ইউডি কেসটাকে এফআইআর এ কি করছে, অন্তর্ভুক্ত করছে। এফআইআর অন্তর্ভুক্ত করার পরে আবার পরবর্তীতে সাক্ষ্য প্রমাণে দেখা যাচ্ছে এখানে এই যে তদন্ত করে উদ্ঘাটন করে যে আসলে মূলত যে আত্মীয়রা বলতেছে তাকে বাহির থেকে রড দিয়ে আঘাত করে মেরে ফেলছে, সেই আত্মীয়রাই কি করছে, তাকে মেরে ফেলছে। কাকে, পি কে। এখন কথা হচ্ছে প্রথম একটা এফআইআর, দ্বিতীয় একটা এফআইআর, এখন এটা চলবে কিনা, এটা মানে এইটা দ্বিতীয় এফআইআর হিসেবে প্রশ্নটা কি ছিল, নতুন এফআইআর দা কোডের প্রসিড 161 দ্বারা বিধান অনুযায়ী করা যাবে কিনা, ঠিক আছে। তার মানে বলা হচ্ছে এটা আমাদের শিটের মধ্যে প্রথম দিকে আছে, দেখেন একদম শুরুর দিকেই একটা কেসের নাম দিয়ে, মণিমোহন ঘোষ বনাম কিং এম্পায়ার। মণিমোহন ঘোষ বনাম কিং এম্পায়ার, এই কেসের নাম মনে রাখার দরকার নেই, তবে আপনাদেরকে পড়িয়েছিলাম যে এফআইআর একটি হোক, দুটি হোক, তিনটি হোক, সর্বশেষ যেটা সত্য এফআইআর সেটাকে এফআইআর হিসেবে ট্রিট করার জন্য গণ্য করা হয়েছে, ঠিক আছে। উচ্চ আদালত বলেছে যে প্রথম এফআইআর কি ছিল, অস্পষ্ট ছিল, এবং দ্বিতীয় এফআইআর এর মধ্যে বলা হচ্ছে সত্য ছিল না, মিথ্যা মিশ্রিত ছিল। কিন্তু তৃতীয় যে এফআইআরটি, এটা একটা মামলার রায়, সেই এফআইআরটি সত্য এবং কোনো মিথ্যার আশ্রয় নেয়নি, এবং সেটা এটার উপর ভিত্তি করেই মামলা কি করা যাবে, অর্থাৎ অপরাধীকে শাস্তি দেয়া যাবে। এটা হচ্ছে তৃতীয় এফআইআর, ঠিক আছে। তাহলে দেখেন অলরেডি এর আগে একটা, দুইটা, তিনটা হয়ে গেল। তাহলে এই প্রশ্ন জানতে চেয়েছে যে দ্বিতীয় এফআইআরটি নতুন এফআইআর নাকি, তাহলে দ্বিতীয় এফআইআরটি হচ্ছে নতুন এফআইআর, তবে তারা যে প্রথম এফআইআরটা দায়ের করেছিল আত্মীয়, সেটাকে 161 এর অনুসারে, অর্থাৎ 60.145 দ্বারা এনে আপনাকে করবোরেট করতে পারবেন, ঠিক আছে। কি করা যাবে, করবোরেট করা যাবে, বুঝতে পারছি, ওকে। এরপর হচ্ছে আমরা দেখব কোথায় কত নাম্বারে, আচ্ছা হ্যাঁ, এরপর হচ্ছে আমরা 5 নাম্বারে চলে যাব। দা কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর আপনার 1898 এর কোন কোন দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল চলে না, একদম সহজ বিষয়, ঠিক আছে। কোন কোন দণ্ডাদেশ, জিপিএস, কি শিখছিলেন, জিপিএস, অর্থাৎ 412, 13, 14, যদিও এর আগের বার আসে নাই বার কাউন্সিলে, এবারে কিন্তু প্রশ্নগুলো আসছে, ঠিক আছে। হ্যাঁ, এখন আসি আমরা সাখাওয়াত হোসেন আইনুন্নুর, এই যে আপনারা শেয়ার দেন নাই একজনও, শেয়ার দিলে আপনাদের বন্ধুরা একটু দেখতে পারবে আর কি, ঠিক আছে, ওকে। এখন আসি আমরা, মেনশন দেন, শেয়ার না দিলেও মেনশন দেন। আচ্ছা, 5-এর 1-এ বলা হচ্ছে, তাহলে এটা 5 নাম্বার সুন্দর মতো লিখে দিলেন, যে ফুল লিখে দিতে পারবে সে একদম 4 পাবে। এগুলোতে নাম্বার কাটার সুযোগ নেই, নাম্বার কাটার কি নেই, সুযোগ নেই, ঠিক আছে, ওকে। এরপর আসি আমরা 5-এর বিতে চলে যাই। ওয়াই আয়কর পরিশোধের জন্য আয়কর আইনজীবী, আমি পুরোটা পড়তেছি না, কিন্তু বলা হচ্ছে এখানে শুনানিকালে 241 এর শুনানিকালে সে একটা রিপোর্ট জমা দান দেয়, অডিট রিপোর্ট দাখিল করে, এই অডিট রিপোর্টের ভিত্তিতে তাকে অব্যাহতি দেয়। সবসময় মনে রাখবেন, কোনো আসামিকে অব্যাহতি দানের সময় তার কোনো কাগজপত্র দেখার সুযোগ নেই, এটা আমরা পড়ছিলাম না, বিবেচনা করার কি নেই, সুযোগ নেই। তো এখানে যদি কেউ অতিরিক্ত কথা লিখতে চান লিখতে পারবেন। এখানের মধ্যে বলা হচ্ছে যে আলায়া ভার্সেস স্টেট, আলায়া ভার্সেস কি স্টেট, এই মামলায় 70 ডিএলআর, ঠিক আছে, 303, এই মামলা হচ্ছে একটি উল্লেখযোগ্য মামলা। বলা হচ্ছে দ্য ডিফেন্স ভার্সন শুড নট বি কনসিডার্ড এট দ্য টাইম অফ ফ্রেমিং চার্জ, ঠিক আছে, অর্থাৎ ডিসচার্জ, অর্থাৎ চার্জ বা ডিসচার্জ আর কি, এই সময়ে আসামির কোনো কাগজপত্র শুনানির কি নাই, সুযোগ নাই। আলায়া ভার্সেস স্টেটের মধ্যে এটা কি হয়েছে, এটা এস্টাবলিশড হয়েছে। কিন্তু একটা কথা আছে, যদি
এই অডিট ফাইলটা কি করে সত্যিকার হয়ে থাকে এবং সেটা যদি অপর পক্ষ মেনে থাকে, তাহলে সে অ্যাডমিটেড ডিফেন্স হিসেবে সেই কাগজপত্র দেখাতে পারে। তবে আপনাকে পরীক্ষা এটা জানতে চাই নাই, কাগজটা এই যে আপনার কি বলছে, এটা অডিট রিপোর্টটা আমলে নিতে পারে কিনা অব্যাহতির সময়, না দেখার সুযোগ নেই। ঠিক আছে, এখন বলা হচ্ছে অব্যাহতি যেহেতু দিয়ে দিছে, তাহলে বলছে জবানবন্দি উল্লেখ করে আপনাকে এই রিপোর্ট পর্যালোচনা করে বিচার ম্যাজিস্ট্রেট এক্স কে অব্যাহতি দেন, নালিশকারীর পক্ষে একটি রিভিশন দাখিল করুন। এটা একটু অনেকের আনকমন পড়ে গেছে, কারণ অনেকে তো রিভিশন দেখে যায়। রিভিশন হচ্ছে প্রায় সেম ফরম্যাট, ঠিক আছে, একটু দেখে নেবেন প্রায় সেম। যারা রিভিশনের ফরম্যাটটা দিয়ে আসছে মনে করিয়েন না যে একেবারে কেটে দিবে, ঠিক আছে। রিভিশন কোথায় হবে? দায়রা জজ আদালত, দায়রা জজ আদালতে, ঠিক আছে। এটা হচ্ছে রিভিশনের যে ফরম্যাটটা, যদি আপনি করে দিয়ে আসতে পারেন একটা ন্যূনতম একটা মার্ক পাবেন। কিন্তু আপনাকে আগে বলতে হবে যে অডিট যে রিপোর্ট সেটা বিবেচনা করার সুযোগ নেই, সেটার জন্য 3 থেকে 4 নাম্বার আছে। গতবারও একটা পরীক্ষায় প্রশ্ন আসছে এটা, ঠিক আছে। ওকে, এখন আসি আমরা কোথায় চলে যাব? 6 এর মধ্যে চলে যাব। 6 নাম্বার প্রশ্ন হচ্ছে পেনাল কোড। এই পেনাল কোডের কতে বলছে কি, মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করা, মিথ্যা সাক্ষ্য কি করা, আপনার দান। শীটের মধ্যে একদম বরাবর আছে এটা, ঠিক আছে। 191 প্লাস 192 এর পার্থক্যটা 2 জায়গা থেকে আপনি পার্থক্য শিখে গেলেন না আর কি। আপনাদেরকে একটা কথা বলছিলাম মনে আছে, 15টা পার্থক্য শিখেও আপনি ওই উপাদানগুলো মনে রাখতে পারেন, সংজ্ঞাগত, বিধানগত, আপনার সহিংসতাগত, বিষয়বস্তুগত, ব্যক্তিগত মানে পার্সনগত, এগুলা লিখতে পারলে আপনার এনাফ। অর্থাৎ এই পার্থক্যের মধ্যে আছে 5 নাম্বার, আপনি 5 থেকে 6টি পার্থক্য দিতে পারলে একটা ভালো নাম্বার চলে আসবে, ঠিক আছে। একটা ভালো নাম্বার কি চলে আসবে। ওকে, হ্যাঁ, এখন আসি আমরা। হ্যাঁ, এই শোনা যাচ্ছে আমার শামিরুল সাইদ তাফসি, অ্যাডভোকেট জোসনা ইসলাম আমাকে দেখছেন, সাউন্ড ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আচ্ছা, হ্যাঁ, এরপরে হচ্ছে এখানে আমরা এটার পরে আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি 6 এর বিতে, একটু দেখেন 6 এর বিতে কি বলছে। যদি সবার প্রশ্নে সবার হাতে প্রশ্ন আছে। এক্স তার প্রতিবেশী ওয়াই কে আঘাত করে এবং এতে ওয়াই খুব উত্তেজিত হয়, ক্রোধে উদ্দীপ্ত হয়, জেড একজন দর্শক হয়। এটা আপনি 38 দ্বারা মেনশন করতে পারেন। 38 দ্বারা বলা হচ্ছে যখন বিভিন্ন অপরাধী বিভিন্ন অপরাধে জড়িত হয়ে যায়, মানে আলাদা আলাদা অপরাধে জড়িত হয়ে যায়, ঠিক আলাদা আলাদা অপরাধের জন্য তারা কি হবে, দায়ী হবে। 38 ধারার কথা নিয়ে আসতে পারে। তবে এই এক্সাম্পলটা হুবহু আছে আপনার 300 ধারার 6 নং উদাহরণে। 300 ধারার কি 6, ঠিক আছে। এটা বলবেন এই ক্ষেত্রে হচ্ছে আপনার ওয়াই হবে 304 এবং জেড হবে 302, ঠিক আছে। এটা যারা বরাবর লিখতে পারবে তারা বরাবর 5 পেয়ে যাবে। কত? 5 নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে। কারণ এখানে কিন্তু ওয়াই যে ওকে হত্যা করছে উত্তেজিত হয়ে, কিন্তু সেই হত্যায় ঠান্ডা মাথার খুনি হচ্ছে কে? জেড, ঠান্ডা মাথার খুনি। সেক্ষেত্রে বলা হচ্ছে জেড 302 দ্বারা কি অপরাধ করেছে, ঠিক আছে। ওকে, এখন আসি আমরা 6 এর পরে। আমরা 6 এর পরে আরেকটা কি আছে, আরেকটা আছে এখানে আপনার সি আছে, মানে গ। 6 এর গ 3টা পার্ট দিছে। তো এ বিষ প্রয়োগে বি কে হত্যা করার উদ্দেশ্যে বিষ ক্রয় করে। এখন একটা বিষয়, এই এক্সাম্পলটা হুবহু আপনার 307 এর মধ্যে আছে। কত আছে? 307 এর মধ্যেই আছে, ঠিক আছে। এই ক্ষেত্রে বলা হচ্ছে যে সরাসরি বিষটা মাখাইছে সে কি তাকে খাওয়াইছে? খাওয়াই নাই, তাহলে সে সহায়তা করেছে। সে তার কর্মচারী সি কে দেয়, সি গিয়ে আপনার কাকে খাওয়াইছে? আপনার বিয়ের খাবারে মিশাই দিছে বা বিকে খাওয়াই দিছে সি গিয়ে। তাহলে বলেন, প্রথমত বলা হচ্ছে এ বিষ প্রয়োগ করে, বিষ কিনছে, সবকিছু করছে, কিন্তু খাওয়ানোর সময় কি সে ছিল? উপস্থিত ছিল কিনা? ছিল না। তার মানে বলা হচ্ছে এখানে সি হবে 307 আর এ হবে আপনার 307/109, ঠিক আছে। অর্থাৎ কোনো অপরাধের চেষ্টার ক্ষেত্রে, হত্যার চেষ্টার ক্ষেত্রে যদি সহায়তা করে থাকে, তাহলে সেটার জন্য যদি কোনো স্পষ্ট বিধান না থাকে, ওই 109 অনুসারে সেই বিধানে সেই দণ্ডে কি হবে? দায়ী হবে, ঠিক আছে। গেল। এখানের মধ্যে অনেকেই বলছেন আমরা 109 দিতে পারি নাই, 307 দিচ্ছেন, অবশ্যই নাম্বার পাবেন, এটা আপনার জন্য নাম্বার আছে, কারণ আপনি অলরেডি এই যে হত্যার চেষ্টা এটা কিন্তু আপলোড করে ফেলছেন। তবে এখানের মধ্যে হত্যার চেষ্টার কোন পার্টটা হবে? দ্বিতীয় পার্টটা হবে। কোন পার্ট? যে হত্যার চেষ্টা করা হয়েছে ওটার ফলে কিন্তু উক্ত ব্যক্তি আঘাতপ্রাপ্ত হয়েছে, তার মানে তাকে হাসপাতালে ভর্তি হইতে হয়েছে।
হাসপাতালে অ্যাডমিট হইতে হয়েছে। কেমন? ওকে, এখন আসি আমরা কোথায় চলে যাব? 7-এ চলে যাব। 7-এর মধ্যে এগুলো তার বলতে হচ্ছে না। এই যে 7-এর মধ্যে কি কি আছে? প্রণয়ন 464, এটা কিন্তু প্রিলিতে আপনাদেরকে বলেছিলাম যদি লিখিততে আসে এরকম বলেছিলাম। 463 এবং 464 এগুলো লিখিতের মধ্যে রহিতা সারা জীবন পড়ে গেছেন, কমন জিনিস। তবে এটা পারলে কি হবে, একটা কথা বলি, সবাই আমি জানি 7 নাম্বারটা আনসার করবে না, আনসার করবে হচ্ছে কত নাম্বার? 6 নাম্বার। ঠিক আছে, দেখা যাচ্ছে কিনা একটু দেখি। হ্যাঁ, এটা অনেক চালাক শাহিদউদ্দিন আহমেদ এবং ত্রিপুরা দত্ত অনেকে যুক্ত হয়েছেন। হ্যাঁ, হ্যাঁ, ফোন বন্ধ করে কোথায় হারিয়ে গেছো? আচ্ছা, লিখেছি ভাইয়া এটা, আলহামদুলিল্লাহ ভাই 109। হ্যাঁ, তারপর হচ্ছে ফোন বন্ধ করে রনি আক্তার, সৌরভ চন্দ্র রয়, অনেকেই দেখতেছি। এই লিপি আক্তার মেনশন দেন, শেয়ার দিচ্ছেন না কেন? হারিয়ে গেছেন পরীক্ষা দিয়ে নাকি? হ্যাঁ, আচ্ছা যাই হোক, এখন আসি আমরা 7-এর বিতে চলে যাব। 7-এর বিতে কি বলছে একটু দেখি আমরা। 7-এর বিতে বলছে যে নির্বাচনী প্রচারণায় গুজব ছড়ানোর দায়ে, প্রশ্নটা আপনাদের হাতে আছে, ভয় দেখানোর উদ্দেশ্যে ABCDOE আপনার এক্স এর বাড়ির সামনে লাঠি এবং লোহার রড সহ, তার মানে মারাত্মক অস্ত্র শস্ত্র সহকারে সমাবেশ হয়েছে, তার মানে জড়ো হয়েছে, তার মানে 144/149 সবাই এটার জন্য কি হবে? দায়ী হবে। এখন একটা কথা হচ্ছে, কিন্তু তাদের মধ্যে বিয়ের যে প্ল্যান ছিল বাকি 5 জনের মধ্যে সেই প্ল্যান ছিল না। তাদের কমন অবজেক্ট কি? সেটা হচ্ছে তাকে শুধুমাত্র ভয় দেখানো। কাকে? এক্স কে ভয় দেখানো। কিন্তু তাদের মধ্যে একজন ব্যক্তি হচ্ছে খুবই অ্যাডভান্স। সে বলছে কি যে এক্স এর বাড়ির মূল ফটক ভেঙে 5 জনই বাড়ির ভিতরে প্রবেশ করছে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার 400 হাউস বাড়ির ভিতরের মূল ফটকে বলছে না, বাড়ির ভেতরে 448 হাউস ট্রেসপাস। ঠিক আছে, 448 এটাও আসবে, যেমন 448/144/109 সবাই যেহেতু প্রবেশ করছে, সবাই এটার জন্য কি হবে? লায়েবল হবে। কিন্তু এখানে একটা কথা বলছে, বাঘ বিতণ্ডার এক পর্যায়ে উত্তেজনা বশত ওয়াই এর মাথায় লোহার রড দিয়ে ওয়াই কে কি করে? আঘাত করে, ওয়াই এর মৃত্যু হয়। তাহলে এখানে বলা হচ্ছে ওয়াই এর জায়গায় যদি এক্স থাকলে যে অপরাধ হইতো, ওয়াই এর ক্ষেত্রেও সেম অপরাধ হবে, এবং সেটা হচ্ছে কি আপনার বি এর ক্ষেত্রে শুধুমাত্র 304 আসবে, সেটা বাকিরা সবাই লায়েবল হবে না। বাকিরা সবাই কি হবে না? লায়েবল হবে না, কারণ বাকিরা সবাই আনলফুল অ্যাসেম্বলি করেছিল মারাত্মক অস্ত্র শস্ত্র নিয়ে, কিন্তু এখানে মারার ইন্টেনশন কারোর মধ্যে পূর্ব পরিকল্পনা ছিল না। এই প্রি প্ল্যানটা ইনস্ট্যান্ট কিন্তু বিয়ের মাথায় আসছে, যে বিয়ের মাথায়, বাকিদের মাথায় আসে নাই। তো এখন একটা কথা বলি, খুনের জন্য যেহেতু বাঘ বিতণ্ডা হয়েছে, সেটার জন্য 304 সরাসরি 302 হবে না, আবার বাকি 448, 140, 149 এগুলো যারা দিতে পারবে, মোটামুটি একটা দুটো সেকশন ভুল হলেও এখানে নাম্বার আছে। আশা করি এটা ম্যাক্সিমাম অ্যাভয়েড করবে, আমি জানি। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে আমরা 8-এর মধ্যে চলে যাব। 8-এর মধ্যে কি বলছে একটু দেখেন তো, যে ওয়ান্স এ টেনেন্ট ইজ অলওয়েজ টেনেন্ট এন্ড ওয়ান্স এ লাইসেন্সর ইজ অলওয়েজ এ লাইসেন্সর। তাহলে মালিক ভাড়াটিয়া এবং অনুমতিদাতা, অনুমতি প্রাপক, এগুলো কোথায় বলছে? 116 ধারাতে। মূলত ফোকাস করতে হবে আপনাকে 116 ধারা, আর এস্টোবেলের কথা নিয়ে আসতে হবে 115 ধারা। এটা তো অলরেডি পারতেছেন, অলরেডি যেহেতু এখানে প্রশ্নের মধ্যে ধারা উল্লেখ করে দিয়েছে। আমি পরবর্তী প্রশ্নে চলে যাই। বিশেষ আইনসমূহের ক্ষেত্রে লিমিটেশন 95 ধারার প্রয়োগ সম্পর্কে আলোকপাত করুন। তাহলে ধারা 29-এর কথা আসবে, ধারা 5-এর কথা আসবে, বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য নয়, আবার এদিকে 29 আসবে, 5 আসবে, এবং উদাহরণ দিবেন। কি দিবেন? উদাহরণ দিবেন। উদাহরণ দিলে এই প্রশ্নটা এক্সস্টিভ হয়ে যাবে, কিছুটা নাম্বার এখানে তোলা যাবে। কেমন? এরপরে হচ্ছে আমরা দেখতেছি, একটু দেখেন, তামাদি মেয়াদ গণনার ক্ষেত্রে প্রতারণার ফলাফল। আচ্ছা না, একটা প্রশ্ন আছে তো, 10 কত নাম্বার? না না না, আমি আরেকটা থেকে আরেকটা চলে গেছি, প্লিজ সরি। 8-এর ক, কারণ আমার হাতে প্রশ্ন নাই তো, আমি এখান থেকে দেখতে হচ্ছে, এই জন্য। 8-এর ক এর পর হচ্ছে আপনার খ। খতে কি বলছে? সি কে হত্যার দায়ে বি অভিযুক্ত হয়, সবাই পারবে, গণহারে পারবে। সে বলছে মানসিক অপ্রকৃতিস্থ, মানে সে পাগল ছিল। নেচার অফ দ্য অফেন্স, অপরাধের প্রকৃতি সে বুঝতে পারে নাই, সুতরাং বলা হচ্ছে 105। অর্থাৎ যে
সাধারণ ব্যতিক্রম দাবি করে তাকে সেটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? ওকে, এটা গেল, 8টা গেল, এবং আসি আমরা 9 এর মধ্যে কি বলছে দেখেন তো। 9 এর মধ্যে বলছে যে ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট। এটা কোন ধারাতে? শাক কয়েনের 60 ধারাতে, 60তে বলা হচ্ছে যে ওরাল এভিডেন্স হতে হলে প্রত্যক্ষ হতে হবে। এটা আবার কিরকম? যে দেখেছে সরাসরি দেখেছে, যে শুনেছে সরাসরি শুনেছে, যে অনুভব করেছে সরাসরি অনুভব করেছে। এগুলো করার পরে একটা উদাহরণ দিয়ে দিলেন। কি দিলেন? একটা উদাহরণ দিয়ে দিলেন। কথা ক্লিয়ার? ওকে, এরপরে হচ্ছে আমরা পরবর্তী প্রশ্ন একটু দেখেন, খ নাম্বার, মানে 9 এর খ নাম্বারটা একটু দেখেন। এক্স কে বিষ প্রয়োগে হত্যার দায়ে ওয়াই অভিযুক্ত হয়। ওয়াই, তাহলে বলা হচ্ছে 9 এর খ, ধারা 8 থেকে বরাবর তুলে দিছে। ধারা কি? উদ্দেশ্য, মোটিভ, পূর্ববর্তী পরবর্তী আচরণ। কোনো মামলা কি হয়ে যায়? প্রাসঙ্গিক হয়ে যায়। হত্যা করার উদ্দেশ্যে যে আগে বিষ সংগ্রহ করেছিল সেটা ওই মামলায়, পরবর্তী মামলায় কি হবে? প্রাসঙ্গিক হবে। ওই খুনের ঘটনায় প্রাসঙ্গিক। 8 এর মধ্যে হুবহু ধারাটা আছে, উদাহরণটা আছে। ধারা কত? 8। তাহলে এখানে অনেকে ধারা 8 দিতে না পারলেও প্রাসঙ্গিক লিখছেন না, ওটার জন্য আপনার নাম্বার আছে। ধারা দিতে না পারলেও কি আছে? প্রাসঙ্গিক যা লিখছেন তার জন্য নাম্বার আছে, ঠিক আছে? ওকে, জান্নাত বিন্দু, অ্যাডভোকেট আয়েশা আক্তার, সাব্বির আহমেদ এবং সরার উদ্দিন, সাদ্দাম হোসেন, জীবন চন্দ্রনাথ, আতিকুর রহমান, রনি আক্তার আমাদের সাথে যুক্ত আছেন। এই বোঝা যাচ্ছে কিনা? হচ্ছে, সবার সাথে মিলতেছে মোটামুটি। এই শুনেন, 100% মিলতে হবে এমন কোনো কথা নেই। 80% মিললে আপনি পাস। ওকে ওকে, তাহলে 9 এর 60 দ্বারা এবং বি 8 দ্বারা আলোচনা করলে নাম্বার পাবেন। এই জন্য আপনাদেরকে বলি, সবসময় তামাদি আইন, শাক কয়েন, পেনাল কোড এগুলো দিয়ে আনসার করবেন, ঠিক আছে? এগুলো দিয়ে আনসার করলে আপনি বিস্তারিত আর বাকিগুলো আনসার করতে গিয়ে আপনার কনফিডেন্স বেড়ে যাবে, সুন্দর মতো আনসার করতে পারবেন। কেমন? ওকে, এরপর হচ্ছে আমরা 10-এ চলে যাব। 10 নাম্বারের কতে চলে যাব। কি বলছে? যে দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 এর বিলম্ব মওকুফ সংক্রান্ত 5। আহা, এই প্রশ্ন দিল, ঠিক আছে? যাই হোক, আমরা যদি বলি প্রশ্নটা একটু সহজ করছে, আসলে সহজ না, স্ট্যান্ডার্ড করছে। যে এটার মধ্যেও আপনি জানেন অনেকে পারবে না, যে এটার মধ্যেও পারবে না। এটাকে যারা খুব সহজ বলবে তারা পরীক্ষার হলে গেলে তখন বুঝতে পারে। পরীক্ষার হল থেকে বের হলে সব কিছু ইজি মনে হয় আমাদের, আসলে কিন্তু সব ইজি না। যে পরীক্ষাতে সে জানে, এটা তো পরীক্ষা। এই প্রশ্ন আমরা যতই পণ্ডিতরা সহজ বলি না কেন, তাদেরকে আবার বসায় দেন তো, প্রিপারেশন নিয়ে পারবে না, লিখতে পারবে না, ঠিক আছে? এখন বিলম্ব মওকুফের কারণ সমূহ যথাযথ, সাফিসিয়েন্ট, কজ, সারা জীবন লিখছেন, এখানে 4 নাম্বার আর 4 নাম্বার 8 নাম্বার দিয়ে ফেলছে। দুমায় লিখবেন, দেদারসে লিখবেন, লিখছেন কিনা তো জানি না। এখানে আপনার কেস ল লিখলে কেস ল দিলেন, উদাহরণ হলে উদাহরণ দিলেন। এটা লিখতে গেলে তো 3 পৃষ্ঠা শেষ হবে না, ঠিক কিনা? এটা 8 নাম্বার দিয়ে দিছে। এরপরে দেখেন, খ বলছে কি? বিশেষ আইনসমূহের ক্ষেত্রে লিমিটেশন অ্যাক্ট। তাহলে আসবে কত? 5 ধারার কথা আসবে, 29 ধারার কথা আসবে। এরপরে বলা হচ্ছে 5 ধারার প্রয়োগ সম্পর্কে, এগুলাই, আর কিছু না। এরপর একটা উদাহরণ দিয়ে দিলেন, নারী শিশুর ক্ষেত্রে, অত্তরীণ আদালতের ক্ষেত্রে তামাদি আইনের বিধান প্রযোজ্য নয় যদি না ওই আইনটা স্পষ্টভাবে বারিত না করে। কেমন? স্পষ্টভাবে কি না করে? বারিত না করে। এরপর হচ্ছে আমরা গতে চলে যাই। 10-এর কিসে? গতে চলে যাই। গতে কি বলছে আপনার? যে টাকার মোকদ্দমা এটার বিরুদ্ধে কি হয়? প্রাপ্ত হয়। এখন সে আপিল দায়ের করতে চায়, ঠিক আছে? তাহলে 10-এর কথা বলা হচ্ছে মূলত 22/5/2025 তারিখ থেকে আপনি 28/5/2025 তারিখ হিসাব করবেন। এই টাইমের মধ্যে কোনো বাড়িতে হয়েছে কিনা দেখা যাচ্ছে, এটা সে আপিল দায়ের করতে পারবে। আপনি তাকে বলবেন, এখনো যেহেতু 1 মাস অতিক্রম করে নাই, আপনি আপিল দায়ের করতে পারবেন, সুতরাং আপনার অধিকার আছে। এটাই পরামর্শ, 5 নাম্বারের পরামর্শ, আর কিছু নাই। তার মানে 11টা হচ্ছে কি? তামাদিতে কি নয়? বারিত নয়। আপিলটা তামাদিতে কি নয়? বারিত নয়, ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে আমরা দেখব কত নাম্বার? 11 নাম্বার। 11 নাম্বার, এটা যদিও আপনাদের মনে হচ্ছে আনকমন, কিন্তু কমন জিনিস। ধারা 28 সারা, অর্থাৎ পিলিতে পড়ে গেছিলেন। নদীর, এটাকে বলে না, এটা কি বলে? সকালবেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। একটা কথা আছে, এটা একটা শ্লোক আছে আর কি। এটা একুল ভাঙে উকুল ভাঙে, এরকম একটা কবিতা আছে। এটা হচ্ছে আপনার 28 ধারা থেকে আসছে। ধারা কত? ধারা কত? 28, ঠিক আছে? এটা হচ্ছে 28-এর যে সত্য বিলোপ করে না, অধিকার সৃষ্টি করে একটা আছে না, প্রশ্নটা এর আগের বারও আসছিল, ঠিক আছে? 28 ধারা থেকে হুবহু। এটা বিভিন্ন প্রিভিয়াস কোয়েশ্চেনের মধ্যে অনেকবার আসছে।
এখান থেকে বিস্তারিত আলোচনা করে দিবেন এবং নাম্বার পাবেন হচ্ছে কত 7, 7-এর মধ্যে 5। মানুষকে আইন কখনো প্রতিকার প্রদান করে না, ঘুমন্ত মানুষকে আইন কখনো প্রতিকার প্রদান করে না। যে তার অধিকার সম্পর্কে সচেতন, আইন তাকেই প্রতিকার প্রদান করে। আপনার সম্পত্তি আপনার নামে আছে, দখল নাই, সেটা শারীরিক দখল নাই, আইন এখানে আপনাকে কোনো প্রতিকার দিবে? যেই আপনার অধিকার সম্পর্কে সচেতন, যে আপনার অধিকারটা প্রকাশ্য ভোগ করে যাচ্ছে, ওই অধিকারটা তার উপর বর্তায়। এটা হচ্ছে সুন্দর করে আপনি আলোচনা করতে পারবেন। একটা এক্সাম্পল দিলেন, কত সুন্দর। হ্যাঁ, প্রশ্ন তো সুন্দর করছে, স্মার্ট করছে, বেশি সহজ করে নাই, কঠিনও করে নাই। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা চলে যাব যে 11 ক খ, প্রতারণার ফলাফল 18 দ্বারা চোখের সামনে থেকে দিছে। তামাদের মেয়াদ গণনার ক্ষেত্রে প্রতারণার ফলাফল উদাহরণ সহ একটা উদাহরণ দিয়ে দিলেন। কেমন? অর্থাৎ সে বিদেশ গেছে, বিদেশ থেকে আসার পর দেখতেছে তার ভাইয়েরা এটা প্রতারণা করে আরেকজনকে জায়গা দিয়ে ফেলছে। তাহলে যেদিন প্রতারণার খবর জানতে পারে সেদিন থেকে তামাদের মেয়াদ শুরু হয়। 18 ধারাটা আপনি এক পৃষ্ঠা করে ব্যাখ্যা করে লিখলেন, আহামরি লিখতে হচ্ছে না। বেয়ার একটা যা আছে, আপনি যা শিখছেন তাই এনাফ পাস করার জন্য। ঠিক আছে, ওকে। এখন আসি, তাহলে বলা হচ্ছে এরপরে আরেকটা প্রশ্ন লাগাই দিছে, মানে 4 নাম্বারটা দিল। ঠিক আছে, আবার 4 নাম্বার দিয়ে একটা প্রশ্ন লাগাই দিছে, একটু দেখেন। ওয়াই পত্রিক সূত্রে পাওয়া, কি বলছে প্রশ্ন এভাবে বুঝতে হবে। ওয়াই পত্রিক সূত্রে পাওয়া 10 শতক জায়গা। কত শতক জায়গা? 10 শতক জায়গা ভোগ দখল থাকা অবস্থায় 1/3/2000 কত 8 তারিখে অপকৃতস্থ হয়ে যায়। ঠিক আছে, এটা আমি দিচ্ছি, মানে পাগল হয়ে যায়। আমি লিখলাম এখানে কি পাগল। এরপর বলা হচ্ছে 4/6/2008 তারিখে আপনার বেদখল হয়। কি হয়? বেদখল হয়। এরপরে বলা হচ্ছে 9/7 আপনার 2020 তারিখে সে সুস্থ হয়। তাহলে এরপরে বলা হচ্ছে 28/6/2025 তারিখে সে সত্য সাব্যস্ত সহ ঘোষণা মোকদ্দমা করে। ঘোষণা বলছে সত্য খাস দখলে, তার মানে 8 দ্বারা মামলা করে। তো আমরা জানি এটা যেহেতু তার পত্রিকা একটা সম্পত্তি, তাকে বেদখল করছে, স্বাভাবিক এখানে 8 দ্বারা আসবে। 8 দ্বারা আসলে কত বছর আসবে? 8 বছর। এখানে প্রশ্নটা একটু বুঝতে হবে আপনাকে, একটু দেখেন তো। এই যে এখানে বলা হচ্ছে আপনার 1/3/28 তারিখে সে পাগল হয়ে যায়। তাহলে কজ অফ অ্যাকশন অ্যারাইজ হয়েছে কখন? 4/6/2008। কজ অফ অ্যাকশন অ্যারাইজ হয়েছে 4/6/2008। এরপরে বলা হচ্ছে দেখেন সে সুস্থ হয় কখন? 9/7/2020। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই যখন সে বেদখল হয়েছে সেখান থেকে সে কত বছর পাগল ছিল এটা আমার দেখার বিষয় না, সে সুস্থ কখন হয়েছে এটা আমাকে দেখতে হবে। আবার সুস্থ হওয়ার পর তার হাতে ওই যে 12 বছরের মধ্যে মামলা 9/7/2020, তাহলে এই হয়ে যাবে। এখন কতদিনের মধ্যে তার হাতে আছে কিনা দেখেন তো, আমাকে বলেন তো। 4/6/2008 এখানের মধ্যে থেকে 9/7/2020, 12 বছরের বেশি সময় হয়েছে কিনা? তাহলে আমাদের দেখেন একটা বিষয়, 4/6/2020 কিন্তু কি হয় আপনার, মানে এখানে 12 বছর পূর্ণ হয়। কিন্তু সে সুস্থ হয়েছে কখন? সে সুস্থ হয়েছে 9/7/2020। দেখি কারা কারা বলতে পারে। এখন সে সত্য ঘোষণা মামলা দায়ের করছে 28/6/2025। তো আমরা জানি 8 ধারা অনুসারে এখানে 6 আসবে কথা, 8 আসবে, ধারা 8-এর কথা আসবে। আইনগত অপারগতা শেষ হওয়ার পর তার হাতে যদি 3 বছরের সময় থাকে, 3 বছরের বা 3 বছরের বেশি সময় থাকে, তাহলে 8 ধারা থেকে আনতে হবে না। 8 ধারা থেকে সে অতিরিক্ত সময় পাবে না। কথা ক্লিয়ার? কিন্তু তার হাতে যদি আপনার কোনো সময় না থাকে বা 3 বছরের কম সময় থাকে, সে সব মিলিয়ে কত বছর সময় পাবে? 3 বছর। তাহলে এখানে 3 ইয়ার্স পাবে, কিন্তু দেয়নি। হ্যাঁ, দেয়নি নাকি করেনি? সকালবেলা বাসারে তুই ফকির সন্ধ্যাবেলা, হ্যাঁ সকালবেলার বাসারে তুই ফকির সন্ধ্যা, রাইট, এটাই। তাহলে এখন বলা হচ্ছে এটা কি হবে বলেন ভাই, কেমন হয়েছে? আচ্ছা, এটা কি তামাদিতে বাড়িত নাকি বাড়িত নয় দেখি বলেন তো। তাহলে সে সুস্থ হয়েছে 9/7/2020 আর মামলাটা দায়ের করছে 28/6/2025। এটা এখান থেকে এই 9/7/2020 থেকে সে মামলাটা করতে হইতো 3 বছরের মধ্যে। কত বছরের মধ্যে? 3 বছরের মধ্যে। কিন্তু সে মামলাটা করছে কোথায় দেখেন? 2025 সালে গিয়ে তার মামলাটা খারিজ। ঠিক আছে, 10 নো দিছি, নো, হ্যাঁ এটা খারিজ হবে, সে মামলা করতে পারবে না।
বাড়িত, তামাদিতে বাড়িত। স্পষ্টত আপনার এই 11 এর বিটা তামাদিতে কি হবে, বাড়িত হবে। কেমন? তাহলে রাফ করলে কিন্তু আপনার জন্য সহজ হয়, আর এটা সহজ কঠিন দেয় নাই, এটা একটু মোটামুটি বোঝা যায় মতো দিছে আর কি। ঠিক আছে, ওকে, হয়ে গেছে আর 3 বছর। ওকে, এরপরে হচ্ছে আমরা দেখব এখানে 12 নম্বরে কি দিছে একটু দেখি। বলা হচ্ছে ইট ইজ দ্য ডিউটি অফ অ্যান অ্যাডভোকেট টু মেনটেন টু ওয়ার্ডস। এই কথাটা একদম সবাই গণহারে লিখতে পারবে। অধ্যায় 3-এর বিধি 1, এখন অধ্যায় 3টা লিখতে পারলে হয়েছে। তো বিধি কত, 1 নম্বরেই ছিল, এটা প্রথমটাই দিয়ে দিছে। ঠিক আছে, তো এখন অধ্যায় 3 যারা লিখতে পারছেন, বিধি লিখতে পারেন নাই, আহামরি কোনো লস নাই, এটা নিয়ে আফসোস করার দরকার নেই। আপনার জন্য নাম্বার আছে, আপনার জন্য কি আছে, নাম্বার আছে। এবং এটা আমাদের শীটের প্রথমেই আমি যাদেরকে দাগিয়ে দিয়েছি কমন, সেখানে বোধহয় একটাই ছিল। ঠিক আছে, এই 1 নাম্বারটা ছিল। যাই হোক, এখন আসি আমরা পরবর্তীতে। বলা হচ্ছে কি যে বার কাউন্সিলের ট্রাইব্যুনালের গঠন ও কার্যাবলী, আর কিভাবে এটা মানে বার কাউন্সিলটা আর কিভাবে সহজ করতে বলে, এর চেয়ে সহজ করা যাবে? আমি তো প্রশ্নটা আমাকে করতে দিলে তো আমি তো প্রবলেমেটিক ডুবে দিতাম একটা। ঠিক আছে, যাই হোক, আল্লাহ সবাইকে কামিয়াব করুক, সবার পরিবারে আনন্দ এবং হাসি নিয়ে আসুক। এবং খতে বলা হচ্ছে 33 এবং 34, আর্টিকেল কত, 33 এবং 34 দিলে ব্যাখ্যা করলে হয়ে যাবে। এরপর বলা হচ্ছে 13 নম্বর প্রশ্নটা একটু দেখেন। আমি জানি এটা 13 নম্বরটা ধরবে না অনেকেই, এই 12 নম্বর দিয়েই চলে আসবে। মিনিমাম 10,000 প্লাস সদস্য 12 নম্বরের এই প্রশ্নটা আনসার করবে। যাই হোক, 13 নম্বরে চলে যায়। 13 নম্বরে কি বলছে দেখেন, যে আইনজীবীদের পেশাগত দক্ষতা শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে প্রিভিয়াস কোয়েশ্চেন, হ্যাঁ বরাবর প্রিভিয়াস কোয়েশ্চেন অলরেডি কয়বার আসছে, 4 বার না 3 বার আসছে, এটা 3 বার নাকি 4 বার। এটা আপনাদের মুখস্থ করাইছি, তো লিখতে পারেন না, 2 বার লিখছেন। ঠিক আছে, নাম্বার আসবে ইনশাল্লাহ যারা লিখছেন আর কি এটাতে। এরপর বলছে দেখেন, এখানে জনাব এক্স একজন অ্যাডভোকেট মিস ওয়াই এর পক্ষে পারিবারিক মোকদ্দমা প্রতিনিধিত্ব করেছিলেন। মামলার রায়ে আদালত দেন মোহর এবং খরচ বাবদ 50,000 টাকা বাদী মিস ওয়াই বরাবর কি করার, আপনার বিবাদী পক্ষকে নির্দেশ দেন। এটা সহজ কথা হচ্ছে, জানতে চাইছে সে তার টাকার সাথে মানে মক্কেলের টাকা মিক্স করে ফেলছে। ঠিক আছে, মিসলোকেট, অর্থাৎ এটাকে আপনি অধ্যায় 2 এর বিধি 6 দিয়ে আলোচনা করতে পারেন। অধ্যায় 2 বিধি কত 6, আরো কয়েকটা আসবে, কিন্তু কথা হচ্ছে ওই মুহূর্তে আপনি যদি এটা আনসার করতে যান, আপনার কখনোই অধ্যায় 2 মনে পড়বে কিন্তু বিধিগুলো মনে পড়বে না। ইটস এ ড্যাম শিওর, এটা ড্যাম শিওর। ঠিক আছে, তো কোনো সমস্যা নেই, যারা বিধি লিখতে পারেন নাই বা এমনি লিখে দিছেন তারা নাম্বার পাবেন। ঠিক আছে, তো আমার কথা হচ্ছে এখন বর্তমানে একটা বিষয় বলি। এই পরীক্ষায় আমি বারবার আমার সদস্যদেরকে অনুরোধ করেছিলাম যে প্রেজেন্টেশন ভেরি মাচ নিডেড। এখানে বলা হচ্ছে এটা প্রাইম নিড আপনার পরীক্ষার জন্য, যে প্রেজেন্টেশন খুবই গুরুত্বপূর্ণ। এখানের মধ্যে আপনি সব লিখে আসছেন পারছেন, কিন্তু প্রেজেন্টেশনের কারণে নাম্বার কম চলে আসে, খোদাই না করুক ফেল করাই দেয়। অথচ দেখেন প্রশ্ন মোটামুটি আপনার আয়ত্তের মধ্যেই আসছে, কথা ক্লিয়ার। কিন্তু এখন বাছাই হয়ে যাবে যে কিরকম, কার প্রেজেন্টেশনটা সুন্দর, কে ঢালাওভাবে লিখছে, কে পয়েন্ট দিয়ে লিখছে, কে টু দ্য পয়েন্ট লিখছে, এগুলো হিসেবে আসবে। ঠিক আছে, তো দিন শেষে এটাই বলবো, হালিমাতুস সাদিয়া আমাদের সাথে যুক্ত হয়েছেন, বাংলাদেশের ফার্স্ট গার্ল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা। এমডি কামাল উদ্দিন, আকরাম হোসাইন, তানজিল ইসলাম, আমিনুল হক অনেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে দেখি, আদনান কবির জিলান এবং আফসারা তাসনিম, সোহেল রানা। এখন বলেন কার কিরকম পরীক্ষা হয়েছে? অলরেডি তো 190 জন আছেন দেখি এখন। ঠিক আছে, দেখি বলেন। স্যার আমারটা হবে না, হবে হবে, আপনারটা হবে না কেন? হ্যাঁ, কার কিরকম পরীক্ষা হয়েছে জানান দেখি, একটু দেখি। স্যার আমি 28+26 দিয়েছি তামাদিতে। 28+26 কোনটা এটা? 32, 34, 35। হ্যাঁ, আবু বয়দা বি 32 ভাইয়া, এটা হচ্ছে ট্রাইব্যুনাল, এটা হচ্ছে শাস্তির বিধান, এটা দিবেন কেন? আচ্ছা স্যার প্রবলেমেটিক বরাবর উত্তর না হলে কি জিরো? প্রবলেমেটিক এখানে এবারে যে প্রবলেমেটিক গুলো দিছে আপনার কিছু প্রশ্নের মধ্যে উত্তর না হলে কিন্তু নাম্বার দেওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, তবে এটা টিচারের উপর ডিপেন্ড করে, তবে ইনস্ট্রাকশন দেওয়া থাকে এখানে নাম্বার না দেওয়ার আর কি। প্রবলেমেটিক জিরো হলে ভুল হলে আপনাকে কিভাবে নাম্বার দিবে? স্যার সবগুলা হয়েছে যেগুলা দিছি, দোয়া করবেন আলহামদুলিল্লাহ। কানিস ফাতিমা ইনশাল্লাহ ভালো করবেন। সাবরিনা আইরিন, সাইফ রোকন, মোহাম্মদ শরীফ বলেন অনুভূতি জানান। আমি একটু অনুভূতি জানতে চাই, 4 ঘন্টা ঠিকঠাক মতো এক্সিকিউট করতে পারছেন কিনা? ভাই আমি পরে জয়েন করছি, আপনি যদি আগের কোয়েশ্চেনগুলো শুরু থেকে আবার বলতেন শর্টকাটে, এটা লাইভে থাকবে। আমি লাইভে যাওয়ার পরে
আপনি দেখতে পারবেন। স্যার রিভিশন দরখাস্তের বিষয়ে কি হবে? রিভিশন দরকার, রিভিশন হচ্ছে আপনার মামলার মতোই একটা রিভিশন, শুধু দরখাস্ত হবে রিভিশন, দরখাস্ত হবে কি শুধু রিভিশন। এটা আমরা প্র্যাকটিস করাই নাই, সত্যি কথা যেটা, এটা হচ্ছে আনকমন একটা দিয়ে দিছে, তো এটা স্কিপ করতে পারেন। তো এটা স্কিপ করে আরেকটা প্রশ্ন চলে যেতে পারেন, অথবা আপনি ফরম্যাটটা মেনেই যদি দিয়ে আসেন, আপনার নাম্বার আছে তো ভাই, কারণ এখানে দুইটা প্রশ্ন, ভয় পাওয়ার কিছু নাই। আবু বাইদা আলহামদুলিল্লাহ স্যার রিভিশন। আচ্ছা, এরপরে বাকিরা স্যার আমার 50-50 চান্স, ঠিক আছে ইনশাল্লাহ, আল্লাহর উপর ভরসা করেন, সৃষ্টিকর্তাকে ডাকেন। একটা ভুল হয়েছে 3 মার্কের, আফসানা সিলভি, কোনো সমস্যা নাই। আমার তো জুডিশিয়ারিতে 3টা প্রশ্ন ভুলে গেছিল, 3টা প্রশ্ন, ঠিক আছে, একটা সাবজেক্টে 3টা প্রশ্ন, 3×5=15, কি হয়েছে, কোনো সমস্যা নাই, আল্লাহ বর্ষা। এম রাসেল, আবু সাদেক, এবং আমরা দেখতে পাচ্ছি আরো কে আছে, প্যানেল কোডের 2 নংটা কি সেকশন? হ্যাঁ 304 304, প্যানেল কোড কত ছিল যে, না 304 302 হবে, 304 302 প্যানেল কোডের ওটাতে। ফরম্যাট টিক রেডি দিছি, হ্যাঁ সোহেল রানা নাম্বার পাবেন, ফরম্যাট দিছেন নাম্বার পাবেন। ফৌজুল মুবিন ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে স্যার, আবু ইউসুফ আলহামদুলিল্লাহ, শুকরিয়া, সবার জন্য মন থেকে দোয়া থাকলো ভাই। একটা হচ্ছে ঠান্ডা মাথায় ওকে কি করছে, মানে জিনিস দিছে, অস্ত্র দিছে খুন করার জন্য, এ মূল খুনি, এ মূল হোতা, ঠিক আছে, এই জন্য সমস্যা নাই, আপনি 304 দিচ্ছেন, এটার জন্য নাম্বার পাবেন, পুরোপুরি কেটে দিবে না, ঠিক আছে। ডাউন জোন স্যার একটা প্রবলেম ভুলে গেছে 4 নাম্বারে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, ঠিক আছে, 4 নাম্বার ভুলে গেছে, বাকিগুলো তো হয়েছে। প্রেজেন্টেশন ঠিক রাখছেন তো, স্পেস দিচ্ছেন, হ্যাঁ, তারপরে নতুন পৃষ্ঠা থেকে শুরু করছেন, এগুলো যদি মেনটেন করেন ইনশাল্লাহ পাবেন। স্যার প্যানেল কোডের বিনংটা বলেন প্লিজ। বলছি, এটা বলছি, হ্যাঁ স্যার আমি প্যানেলে 302 দিছি, থ্যাংক ইউ। 302 এবং 304 দুইটাই আসবে, আপনি এটা ইয়াতে দেখবেন। 300 নাম্বারের ধারা 300-এর 6 নং উদাহরণে চলে যান, 6, ঠিক আছে, ছাগলের 6 নংয়ে চলে যান, সালমা খাতুন। এবং আমরা দেখতে পাচ্ছি আরো অনেকেই যুক্ত হয়েছেন। স্যার 26 দিয়েছি, জাহেদুল ইসলাম, আমারটা হবে না, হ্যাঁ স্যার প্রবলেমটা ভুল হয়ে গেছে, হ্যাঁ তাহলে ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রহমত সবাই মোটামুটি ভালো পরীক্ষা দিয়েছেন। এখন সবকিছু ডিপেন্ড করা হচ্ছে আল্লাহর উপর, কারণ উনি যারা চাইবে বিজয় দান করবে, আর যারা চাইবে কান্না করাবে। এটা 1.5 মাসের মধ্যে ফয়সালা হয়ে যাবে, হয়তো 1 মাসের মধ্যে দিতে পারে রেজাল্টটা, ঠিক আছে। তো এই ক্ষেত্রে ফজল মাহমুদ ভুল হবে না, এই 302 এর জন্য আপনি নাম্বার পাবেন, 302 এর জন্য কি পাবেন, নাম্বার পাবেন, ঠিক আছে। তো যাই হোক, আল্লাহ তাআলা আপনাদেরকে কামিয়াব করুক এবং সবাইকে সুস্থ রাখুক। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই লিগ্যাল হোমের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, যেন সুস্থ থেকে মানুষের পাশে সহযোগিতা করতে পারি, আমরা পাশে থাকতে পারি, সেই কামনায় সবার প্রতি সফলতা কামনা করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কামরুন নাহার সাথী, আমি লাইভে যাচ্ছিলাম এই জন্য কেটে দিচ্ছিলাম। আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনারা ভালো পরীক্ষা দিবেন সেটা আমি জানি। এখানে আসলে আমার একটা কনফিডেন্স আছে না আমার সদস্যদের প্রতি, আল্লাহর রহমত, এটা আল্লাহ তাআলা কামিয়াব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।